সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10ই জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। যোগাযোগ, অবকাঠামো, জ্বালানি খাতের মেগা প্রকল্পে অর্থায়ন বড় চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতিতে থমকে আছে বিপিসির 6 প্রকল্পের কাজ। চেষ্টা চলছে দ্রুত বাস্তবায়নের, দাবি কর্তৃপক্ষের। দুর্নীতি রোধের দিকে নজর রাখার পরামর্শ। বাজারে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজ, রসুন ও ডালের দর। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের দাম বাড়তি। এবং আমপানের আঘাতে পশ্চিমবঙ্গে বেশি ক্ষতি হলেও বাংলাদেশে বিলীন হয়েছে 126 কিলোমিটার বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবই কারণ, নদীর জায়গা ফেরানোর তাগিদ। নিয়মিত খবর। সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10 জুন থেকে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্যদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নানা বিধি বিধান প্রয়োগ করা হবে। এছাড়া অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থদের নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। তবে সব সংসদ সদস্যের করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানান তিনি। সারা দেশে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা 50,000 ছুঁই। ইতোমধ্যে 3 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অধিবেশনে এমপিদের সীমিত অংশগ্রহণ, পরীক্ষা করা এবং বয়স্ক ও অসুস্থদের যোগ দিতে নিরুৎসাহিত করা সহ নানা ধরনের কঠোরতার মধ্য দিয়ে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া কারো সংসদ ভবনে প্রবেশের অনুমতি মিলবে না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার থাকবে না কোনো আমন্ত্রিত অতিথিও। সব সুরক্ষা করে হবে। শরীরের তাপমাত্রা, বাহ্যিক যে কার্যক্রমগুলো আছে এটা এসে ঢুকে কার্যনির্বাহী কমিটির যে সভা হয় ওই সবাই এগুলো সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি যা যা আছে আমরা মোটামুটি সবকিছুই খেয়াল রাখতেছি। 350 এমপিকে টেস্ট করতে গেলেও তো একটা জায়গায় যেতে হবে, তার আগে সম্পৃক্ত ছিল বা হয়েছে, যার যার নিজের নিরাপত্তাটাই বল। বাজেটটা সবাই একদিনে আলোচনা করে না, আলোচনাটাকে যদি ঠিক করে ফেলতে পারি তাহলেই তো বক্তাগুলি সিলেকশন করে ফেলবো। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো, নিরুৎসাহিত করা হবে না। কোনো অনেক বেশি লোক তো আমাদের দরকার নেই, তাই না? ডেট কম হবে, 10-12 দিন করে। প্রণোদনায় যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ, রাজস্ব আদায়ও থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। এ অবস্থায় যোগাযোগ, অবকাঠামো, জ্বালানি খাতের মেগা প্রকল্পে অর্থায়নে তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতির মোড় ঘোরাতে বড় ভূমিকা রাখবে মেগা প্রকল্প। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, বাজেটে অন্যান্য প্রকল্পে কাটছাঁট করে মেগা প্রকল্পে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে। শুভ খানের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে চীন থেকে কারখানা সরিয়ে নিচ্ছে সনি, টয়োটা সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ড। করোনায় বিপর্যস্ত অর্থনীতির চাকা ঘোরাতে এই সুযোগ নিতে চায় বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। চলছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু রেল সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেল সহ বেশ কিছু মেগা প্রকল্পের কাজ। এসব প্রকল্পে অন্যান্য বছর পর্যাপ্ত অর্থ ছাড় করলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনা সংকটে রাজস্ব ঘাটতি দাঁড়াবে প্রায় 1 লাখ কোটি টাকা। ফলে চলমান মেগা প্রকল্পে অর্থ বরাদ্দে হতে পারে কাটছাঁট। অগ্রাধিকার ভিত্তিতে কিছু মেগা প্রকল্পগুলোকে খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য যে তারা অন ট্র্যাকে থাকে কিনা সে উদ্যোগটা নেওয়া যেমন জরুরি, পাশাপাশি এটাও একটা বিবেচনা করা যেতে পারে যে কোনো মেগা প্রকল্পের জন্য আমরা কিছুদিন অপেক্ষাও করতে পারি কিনা। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, অগ্রাধিকারমূলক প্রকল্পে অর্থায়নে কোনো সংকট হবে না। কাউকে কমানো হবে না, এগুলোর উচ্চ অগ্রাধিকার আগেও যেমন ছিল এখনো আছে। যদি তারা ব্যয়ের মাত্রা বাড়াতে পারেন 2 মাস 3 মাস পরে, তাহলে আরো বাড়তি অর্থ যোগান দেওয়া সম্ভব হবে। চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি থাকায় 57% বিদ্যুৎ কেন্দ্র অলস পড়ে আছে, যাতে গেল অর্থ বছরে 9,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। অথচ গ্যাস অনুসন্ধান কার্যক্রমে নেই দৃশ্যমান পদক্ষেপ কিংবা অগ্রগতি। ভোলার মজুদ গ্যাস আমরা এখনই উত্তোলনে আনলে সেখানেও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে কম খরচে, এখনো 2 টাকার কম দামে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরির পাশাপাশি গতি পাবে অর্থনীতি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
গণপরিবহন চলাচলে অনেকটাই আগের রূপে রাজধানী ঢাকা। সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়কের স্বাস্থ্যবিধি মেনেই বাস চলাচল করতে দেখা যায়, তবে বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরার পাশাপাশি একটি আসন ফাঁকা রেখে বসতে হচ্ছে, তবে এর সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মিলেছে। এদিকে রাজধানীর কমলাপুর সহ সারা দেশের স্টেশনগুলোতে করোনা সংক্রমণ রোধে নানা উদ্যোগ অব্যাহত রয়েছে। আজ মোট 7টি আন্তনগর ট্রেন চলাচলের কথা রয়েছে, তবে নৌ রুটে যাত্রী পরিবহনে নানা অব্যবস্থাপনার চিত্র চোখে পড়েছে। লঞ্চ, স্পিডবোটে গাদাগাদি করে উঠছেন যাত্রীরা, ফেরিঘাটেও ভিড় রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার ওমর ফারুক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং চাঁদপুর লঞ্চ ঘাটে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর, সবুজ মিরপুর 10 নম্বর থেকে চিড়িয়াখানা থেকে কমলাপুরগামী একটি বাসে, মিনি বাসে আমরা উঠেছি এবং এটি এখন শেওড়াপাড়া দিয়ে যাচ্ছে আর কি গন্তব্যে। এর মধ্যে আমরা এই বাসের যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যে স্বাস্থ্যবিধি এবং ভাড়া সেই বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন মোটামুটি, এবং আমরাও দেখেছি যে বাসগুলোতে যে প্রতিটি বাসেই স্বাস্থ্যবিধির মানার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে, হাতগুলোকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বাসের পক্ষ থেকেই। তবে যাত্রীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে সরকার যেই ভাড়াটি নির্ধারণ করে দিয়েছে সেটি বাসের যারা কর্তৃপক্ষ তারা আদায় করছেন ঠিকই, কিন্তু সব মিলিয়ে তাদের জন্য আসলে এই ভাড়াটা বাড়তি চাপই হয়ে যাচ্ছে। তারা বলছেন যে ভাড়াটা আদায় করা হচ্ছে সেটি তাদের নিত্য দিনের যে খরচ সেই বাজেটের আসলে বাইরে, এবং অনেকেই আসলে গত 2-2.5 মাস ধরে অর্থনৈতিক চাপে ছিলেন। অনেকে চাকরিও চলে গিয়েছে এবং তাদের এখন আসলে কাজ করতে হচ্ছে, কাজে আবার যোগ দিতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে এটি আসলে বাড়তি চাপই তৈরি করছে। এর পাশাপাশি সকাল থেকে আমরা সায়দাবাদ এবং গাবতলীর বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার, বাস স্ট্যান্ড সেগুলো আমরা ঘুরে দেখেছি। সেখানেও আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে তেমন কোনো বড় ধরনের ব্যত্যয় আমরা দেখিনি। দু একজন যাত্রী এবং বাস স্টাফকে আমরা দেখেছি যে মাস্ক ছাড়া, কিন্তু সেটি আসলে খুবই অনুল্লেখযোগ্য, যদিও তার ঝুঁকি অনেক। তবে ভাড়ার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বড় দাগে যেটি দেখা গেছে যে যার কাছ থেকে যতটুকু বেশি ভাড়া আদায় করার যায় সেটি আসলে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। একটি বাসেই একাধিক যাত্রীর সাথে কথা বলে আমরা ভাড়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিত্র পেয়েছি। অর্থাৎ কারো কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়েছে, কারো কাছ থেকে আবার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 20% বেশি, কারো কাছ থেকে আসলে ডাবল ভাড়াও নেওয়া হয়েছে। এই চিত্র আমরা দেখেছি। সব মিলিয়ে আজকে রাজধানীর ভেতরের যে যাত্রীবাহী বাস, সেই বাসের সংখ্যা প্রচুর কিন্তু যাত্রী কম, এবং দূরপাল্লার বাসের ক্ষেত্রেও আমরা একই চিত্রই আসলে দেখতে পেয়েছি। সবুজ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। কামরুল, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরুর দ্বিতীয় দিনও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে, এবং আপনি জানেন যে গতকাল থেকে সীমিত পরিসরে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে বিমান চলাচল শুরু করা হয়, এবং আজকে সকাল থেকে ঢাকা থেকে নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মোট 6টি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে, এবং আজকে মোট 17টি ফ্লাইটে ঢাকা থেকে এই 3টি রুটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পূর্ব নির্ধারিত 6টি ফ্লাইট ছিল সবগুলো ফ্লাইটই কিন্তু বাতিল করা হয়েছে, এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানিয়েছেন যে যাত্রী কম থাকে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, এবং তিনি বলেছেন যে আসলে বাংলাদেশে এখনো সংক্রমণের ঝুঁকি কিছুটা বাড়ার কারণে এবং যাত্রীদের মধ্যে ভীতি কাজ করে, এখনো যাত্রীরা সেভাবে মুভমেন্ট করছেন না। তবে তিনি
আশা প্রকাশ করেছেন যে হয়তো 2-1 দিনের মধ্যে যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়বে। তবে এখানে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে বিমানবন্দরের প্রবেশের ফটকেই এয়ারলাইন্সগুলো তাদের কাউন্টার বসিয়েছে এবং সেখানে কিন্তু যাত্রীদেরকে নতুন মাস্ক এবং গ্লাভস সরবরাহ করা হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে হাত পরিষ্কার করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং প্রবেশের পয়েন্টে কিন্তু তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। যদি 90 ডিগ্রি ফারেনহাইটের বেশি কোনো যাত্রীর তাপমাত্রা পাওয়া যায় সেটা আগেই তাদেরকে বলে দিয়েছেন যেন তারা বিমানবন্দর না আসেন, কারণ এক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রাথমিক যে উপসর্গ সেগুলোর মধ্যে জ্বর কাশি থাকলে এই ধরনের জ্বর এবং কাশি থাকলেই মনে করা হয় যে করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসেবে ধরা হয়। সে কারণেই কিন্তু যেসব যাত্রীর দেহে তাপমাত্রা বেশি তাদেরকে যাত্রা বাতিল করা বলা হয়েছে এবং এছাড়া এয়ারলাইন্সগুলো যদি স্বাস্থ্যবিধি না মানে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তাদের ফ্লাইট বাতিল করা হবে। এর বাইরে বলা যায় যে মোটামুটি সব ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং বিকাল নাগাদ পরবর্তী ফ্লাইটগুলো ছেড়ে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি চাঁদপুর প্রতিনিধির কাছে। শিউলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন আকাশপথের খবর, আর আমি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে জানাবো নৌপথের খবর। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর ঢাকা সহ অন্যান্য রুটে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করছে। সেক্ষেত্রে চাঁদপুরে এখন একটু ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা গেছে, তা হলো যে যাত্রীদের চাপটা ক্রমশ বাড়ছে, আর সেই যাত্রী অনুপাতে কিন্তু লঞ্চের সংখ্যা নেহায়েত কম। যেখানে প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ রাজধানী ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেখানে ভোর 6টা থেকে এই পর্যন্ত মাত্র 4টি লঞ্চ গিয়েছে। এর মধ্যে আবার 11:30টা এবং 12টা আরো 2টি লঞ্চ যাওয়ার কথা আছে। সেক্ষেত্রে আপনার 2টি লঞ্চের অসংখ্য যাত্রী কিন্তু এখন অপেক্ষমান চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং তার বাইরে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছেন যে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে শরীরে জীবাণুনাশক ছিটিয়ে যাতে তারা নির্ধারিত গন্তব্যে যেতে পারেন। সেক্ষেত্রে লঞ্চগুলোতে যখন তারা আরোহণ করেন সেক্ষেত্রে তাদেরকে 1 সিট পর খালি রেখে রেখে তাদেরকে অবস্থান করার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এমনটি নিয়ম থাকার কথা থাকলেও আমি সেক্ষেত্রে এই মুহূর্তে যা লক্ষ্য করলাম যে আসলে স্বাস্থ্যবিধি এভাবে মানাটা যাত্রীদের জন্য একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানে একটি যাত্রীতে 1000 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও সেখানে 1 সিট খালি করে যদি যাত্রীদের নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রীর চাপ বাড়তে থাকে, আসলে সেটি শেষ পর্যন্ত রক্ষা করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। আর আমি যদি বলি শেষ কথাটি, সেটি হলো যে চাঁদপুর ঢাকা নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো চলছে সেখানে এখন পর্যন্ত যেভাবে চলার কথা সেই নিয়মে চলছে, তবে যাত্রীর চাপ সামাল দিতে তাদের হিমশিম খাচ্ছে। এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাস, বিমান ও লঞ্চ চলাচলের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক, হাজেরা শিউলি ও ফারুক আহমদ। ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমানোর মাধ্যমে গণপরিবহন খাতে প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সোমবার কোভিড-19 এবং জাতীয় বাজেট 2020-21 শীর্ষক অনলাইন আলোচনায় এ সুপারিশ তুলে ধরেন বক্তারা। কোভিড মোকাবিলায় ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ, আইসিইউ বেড বাড়ানো, নগর স্বাস্থ্যের উন্নয়নে নজর দেওয়ার কথাও বলেন তারা। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট এদেরকে প্রশিক্ষণ দেওয়া, ওষুধের সরবরাহ রাখা, হাসপাতাল বেড, অক্সিজেন এগুলোকে রেডি রাখা, আইসিইউ পর্যাপ্ত করা, মিনিমাম স্বাস্থ্য বাজেট আরো অন্তত 1% বা 1.5% এই বছরই বাড়াতে হবে এবং ধীরে ধীরে এটা 4%-এর দিকে আমাদের যেতেই হবে। গণপরিবহন একটা বড় সমস্যা। এক্ষেত্রে জ্বালানির সাবসিডি দিতে পারি কিনা গণপরিবহনের জন্য আলাদা করে, তাদের কাছে তেল বিক্রি করলে বা গ্যাস বিক্রি করলে সেটার কোনো টোকেন রেখে কোনো মেকানিজম করা যায় কিনা গণপরিবহনের জন্য, যে আমরা ভাড়া বাড়াবো না কিন্তু সরকার চাইলে এই খাতে সাবসিডিটা, যে গণপরিবহনে যে জ্বালানি ব্যবহার করা হয়েছে সেটার ক্ষেত্রে তারা সাবসিডি দিবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কম, সেটার সুবিধাটা আমরা এক্ষেত্রে নিতে পারি। বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই আসলে। বাংলাদেশের মতো একটা দেশে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সেটা সর্বস্তরে এই বিকেন্দ্রীকরণ দরকার। 20.5% যে দরিদ্র সীমার নিচে অফিসিয়াল ফিগার, তার সাথে কিন্তু 22.5 যোগ দিতে হবে এই নতুন দরিদ্রের ফিগার। প্রায় 43% দরিদ্রকে আমরা চিহ্নিত করতে হচ্ছে। সাভার ও আশপাশের এলাকার সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি।
লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন ও মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের এসব চিত্র। জড়িতরা নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। মোজাফফর জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ৩ মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। অথচ মাত্র 50 গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, নবীনগর, নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাসেই বাদ পড়ছে না। প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামে টাকা নেওয়া হচ্ছে। না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলী নেছে 1100 টাকা, হেমায়তপুর নেছে 50 টাকা, সাবান নেছে 100 টাকা। এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিক ইউনিয়নের লোক। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে। কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা 10 টাকা করে নিচ্ছি। কোম্পানি বেতন দেয় না, বেতনে 10 টাকা করে আমরা বেতন পাচ্ছি। মালিক সমিতির লোক আছে আলাদা টাকা। আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে যে টাকা নেবে এখন দেবেন। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে জিরো টলারেন্স দিয়ে অবলম্বন করছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে সাভারের 2টি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ, সাভার। দেখছেন এ সময়ের বাণিজ্য। চাহিদার বিপরীতে বাড়তি পণ্য সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ, রসুন ও সব ধরনের ডালের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা। তবে বুকিং রেট কমলেও ডিও ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দাম। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে যখন অগস্ট লকডাউন চলছিল, তখন পুরোদমে সচল ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখন লকডাউন উঠে গেছে, বেড়েছে পণ্য সরবরাহ। অপরদিকে আন্তর্জাতিক বাজারও বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ঈদের কারণে বাড়তি চাহিদা থাকায় গত সপ্তাহেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার ছিল বেশ অস্থির। কিন্তু ঈদ মৌসুম শেষ হওয়ার পাশাপাশি লকডাউন উঠে যাওয়ায় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। পেঁয়াজের কেজি এখন 20 টাকা, আর রসুন 80 এবং আদা 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আমদানি আছে, বাজারে কোনো সংকট নাই। ইনশাআল্লাহ আশা করি আরো সামনের সময় আরো বাজার কমার দিকে সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমায় দেশের বাজারে কমেছে সব ধরনের ডালের দাম। মসুর এবং মুগ ডালের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা করে। প্রত্যেকটা ডালের দামে কম এবং মশলা টশলা যেগুলো আছে সবগুলো দামে কম। ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, ফলে এটাও আমাদের এখানে প্রভাব পড়েছে। তবে ভোজ্য তেলের বাজার আবারও পড়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বুকিং রেট কমলো, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। বন্ধন আগের এখন বর্তমানে 100-110 টাকা ব্যাগ কমে গিয়েছে প্রতি মনের উপরে। লকডাউন উঠে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে, তাই সব ধরনের ভোগ্য পণ্যের দাম আরও কমবে বলে আশা এই ব্যবসায়ী নেতার। সব ভোগ্য পণ্য মালের দাম কমে যাচ্ছে, সরবরাহ বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে। সামনে বাজার আরও কমার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই লকডাউনের সময় চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
ধন্যবাদ সবুজ। খাতুনগঞ্জের দীর্ঘ যানজট বলে দিচ্ছে খাতুনগঞ্জ এখন পুরোপুরি আবার সচল হয়ে উঠেছে। আমি যদি আগে বলি, যখন দেশে অঘোষিত লকডাউন চলছিল তখন কিন্তু খাতুনগঞ্জ বন্ধ ছিল না, কারণ দেশে খাদ্যপণ্য সরবরাহ, ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এই খাতুনগঞ্জ কিন্তু সচল রাখা হয়েছিল। কারণ চট্টগ্রাম বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্য প্রথমে নিয়ে আসা হয় এই খাতুনগঞ্জে, এরপর পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানের বাজারগুলিতে। তো যেহেতু খাদ্যপণ্য ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, তাই খাতুনগঞ্জকে পুরোদমে সচল রাখা হয়েছিল। এখন যেহেতু লকডাউন উঠে গেছে, এখন আরও পুরোপুরি সচল হয়ে উঠছে এবং সে কারণে কিন্তু ভোগ্যপণ্যের দামও কিন্তু কমে আসছে। তবে শুধুমাত্র ভোজ্য তেলের দামটি বেড়েছে অনিয়ন্ত্রিত, কারণ সেটি বলা হচ্ছে ডিও ব্যবসায়ীদের কারসাজির কারণে এই ভোজ্য তেলের দাম বাড়ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তাই আসলে ভোজ্য তেলের দাম আসলে আরও কমা উচিত ছিল, যেহেতু আন্তর্জাতিক বাজারে কিন্তু ভোজ্য তেলের বুকিং রেট কমছে। কিন্তু এখন যেহেতু এখানে ডিও ব্যবসায়ীদের একটা কারসাজি রয়ে গেছে, সেখানে কিন্তু প্রতি মন ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় 100 থেকে 150 টাকা। তো অন্যান্য যে ভোগ্যপণ্য যেগুলো রয়েছে, আমি যে ডালের ক্ষেত্রে বলে ডালের দাম প্রতি কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। সব ধরনের মুগ, মসুর, ছোলার দাম কমেছে প্রতি কেজিতে 5 টাকা, মটর ডালের দাম কমেছে। একইভাবে কমেছে কিন্তু যদি বলি পেঁয়াজ এবং রসুনের দাম, পেঁয়াজের কেজি আজকে কিন্তু খাতুনগঞ্জের মধ্যে 20 টাকা মাত্র পেঁয়াজ বিক্রি করছে, কারণ বিভিন্ন মিয়ানমারের পাশাপাশি ভারত থেকে এখন পেঁয়াজ আসছে, সেখানে পেঁয়াজের দাম এখন সবচেয়ে নিম্নগতিতে রয়েছে। একইভাবে কমেছে রসুনের দাম রয়েছে মাত্র এখন পর্যন্ত যেটা বলা চলে 130 টাকা। তার আরেকটি বিষয় যেটা বলা চলে, ভোজ্য তেলের দামটি বেড়েছে, আর অন্যান্য যে ভোগ্যপণ্যগুলো রয়েছে ডাল, তেল, চিনি সহ অন্যান্য সেই সব পণ্যের দাম কমছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে তারা বলছেন। একে তো সরবরাহ চাহিদার তুলনায় সরবরাহটা বেশি রয়েছে এবং প্রতিটি যানবাহন বিশেষ করে ট্রাক কাভার্ড ভ্যান করে এসে এখানে পণ্য ঢুকছে। অপরদিকে বন্দরে বিপুল পরিমাণ পণ্য আমদানি কিন্তু পণ্য রয়ে গেছে, সে কারণে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহের পরিমাণটা অনেকটা বেশি। একই সাথে যেটা হয়েছে, যদি ডিও ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করা যায় তাহলে হয়তো ভোজ্য তেলের দামও কমে আসবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানি। তারা বলছে যদি ডিও ব্যবসায়ীরা যে কারসাজিটি করছে তারা ডিও অর্ডার রেখে দিয়েছে নিজেদের হাতে, সেগুলো যদি বাজারে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো ভোজ্য তেলের দামও আবার আগের মতো কমে আসবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে লকডাউন উঠে যাওয়ার পর আবারও সচল হয়ে উঠেছে পুরোপুরি খাতুনগঞ্জ এবং সরবরাহ বাড়ায়, ভোগ্যপণ্যের দাম যে কমছে তার সর্বশেষ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্যপণ্যের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চলমান 6 প্রকল্পের কাজ। এই অবস্থায় করোনার প্রকোপ কমলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। ঢিমেতালে চলা প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেন দুর্নীতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। সানবির রুপলের রিপোর্ট। ওয়েবসাইট বলছে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 29টি প্রকল্প চলমান। বিপিসির আওতায় চলমান আছে 1276 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্প। এসব প্রকল্পের কাজ করোনা পরিস্থিতির কারণে অনেকটা থমকে আছে। বিপিসি বলছে বিদেশি টেকনিশিয়ানরা যেমন আসতে পারছেন না, তেমনি প্রয়োজনীয় মালামালও আনা যাচ্ছে না, আবার শ্রমিকও অপর্যাপ্ত। এ অবস্থায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে ফোর্স মেজর চুক্তির কারণে আর্থিক ক্ষতি না হলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা অনেকটা নিশ্চিত। তাই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠলে অতিরিক্ত কাজ করে সময় পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বিপিসি। আমাদের যতটা না আর্থিক ক্ষতি আমরা সম্মুখীন হব, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের সময় ক্ষেপণ। আমাদের সময়কে বাঁচানোর জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। যদি এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের যে কর্ম সেটিকে আমাদের দিনরাত বিভিন্ন শিফটে আমরা চালু করার চিন্তা ভাবনা করছি। দুর্যোগের কারণে সময়ক্ষেপণ স্বাভাবিক, তবে একে পুঁজি করে প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতির আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন যদি আমরা বন্ধ করে দিই এবং বেসরকারি খাতের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করি, তাহলে সেই সব জায়গা থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। 1 বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। এই দিয়ে উৎপাদন ব্যয় কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাবে। তারপরে তাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি বহাল রেখে আপনি এগুলো করে কোনো লাভ হবে না। আগে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতিটাকে স্বীকার করতে হবে যে এখানে সব জায়গায় দুর্নীতি আছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও আগামী বাজেটে করণীয় ঠিক করতে এর মধ্যে একাধিক বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিপিসি। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। লকডাউনে মিটার রিডিং না করেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক বিল দেওয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঝিনাইদহ সদরের ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আজিজুর রহমান। 27 মে পর্যন্ত তার মিটারের রিডিং ৭৩৪১ ইউনিট থাকলেও কদিন আগের দেয়া বিদ্যুৎ বিলে রিডিং দেখানো হয়েছে ৭৪০০ ইউনিট। করোনায় কর্মহীন, তার উপর বাড়তি এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তিনি। ৬০ ইউনিট বেশি, আমরা খাই ঝালমুড়ি বিক্রি করে, আবাসনে থাকি, আমাদেরও গরিব মানুষ, এই বাড়তি বলে আমরা কি করে দেব। শহরের কাঞ্চননগর এলাকার একটি বাসভবনের বিদ্যুৎ বিলে বর্তমান মিটার রিডিং দেখানো হয়েছে ১৯৪০ ইউনিট। পূর্ববর্তী ইউনিটে দেখানো হয়েছে ১৮৬০ ইউনিট, কিন্তু মিটারে দেখা যাচ্ছে বর্তমান রিডিং ১৮৪৭ ইউনিট। এমনই ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাজার হাজার গ্রাহক। গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগীরা, সেখানেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রতি মাসে ১৩৫-৪০ টাকা বিল আসে আমার প্রত্যেক মাসে, সেটা 3 মাসে আমার করছে ১৫০০ টাকা। দোকানটা অফ 3 মাস ধরে বন্ধ আছে, অথচ সেখানে মনে করেন যে অনেক টাকা ১৪৯৫ টাকা আমার বিল আসছে। 3 মাস নেবে না বিল, এইসব কথা কইয়ে যায় নাই, না দেখে বিল করে। 3-4 ডবল বিল হয়েছে, যা আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব। ১০৮ নম্বরে এসে আসলাম, আসে বললাম যে আমার বিলের সমস্যা, এই সমস্যাটা যাচ্ছি কাছে এখন না পরে একটু ওয়েট করেন, মানে এরকম যে ভোগান্তি আমাদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিল কেন বেশি হচ্ছে এই বক্তব্য তো দেওয়া যাবে না। সমস্ত প্রকার জিনিস এখানে দিতে। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে জেলা শহর শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা ১,২৫,০০০। সময় সংবাদ, ঝিনাইদহ। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রায় ৫০০ কিলোমিটার ব্যাসার্ধের ঘূর্ণিঝড় আম্পান চলে গেলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে জলোচ্ছ্বাস ও বাতাসের বেগ তুলনামূলক কম হওয়ার পরও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের বেড়িবাঁধগুলোর। দুই দেশের আকাশ থেকে নেওয়া ছবি বিশ্লেষণ করে এমন চিত্রই উঠে এসেছে। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণ করলে দুই দেশেই আরও কম ক্ষয়ক্ষতি হতো। মাহমুদ রাকিবের রিপোর্ট। আম্পানের পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় সুপার সাইক্লোনের তাণ্ডবে সুন্দরবন লাগোয়া বাংলাদেশ অংশের বেশিরভাগ বাঁধই পুরোপুরি ভেঙে বিলীন হয়ে গেছে শত শত গ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঘন্টায় সর্বোচ্চ ১৫২ কিলোমিটার গতিবেগের ঝড়ে শুধু খুলনা ও সাতক্ষীরাতেই ১২৬ কিলোমিটার বাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। একই সময় ঘন্টায় সর্বোচ্চ ১৮৩ কিলোমিটার বেগে আম্পান আঘাত হানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও, যাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এলাকার ২২৬ কিলোমিটার বাঁধ উপচে গ্রাম প্লাবিত হলেও পুরোপুরি বিলীন হয়েছে অনেক কম। বাংলাদেশে এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ না করাকে। আর ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আইলার পর পশ্চিমবঙ্গে তুলনামূলক শক্তিশালী বাঁধ নির্মাণ করায় তা তেমনটা ভাঙেনি। আইলার পরে যে বাঁধগুলো নবনির্মিত হয়েছে সেই বাঁধগুলো অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, কারণ এই বাঁধগুলোর উপরটা অনেক বেশি প্রশস্ত। দিকের বাঁধের ঢাল সেটা অনেক কম রাখা হয়েছে, সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত করা আছে। বহু জায়গাতে বাঁধের অর্ধেক নদী খেয়ে ফেলেছে, বাঁধের উচ্চতা কমে গেছে, বাঁধ নেই, এটা ভাঙাচোরা একটা মাটির স্তূপ হয়ে আছে বেশি জায়গাতে। মূল কথা হচ্ছে এটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, নদী প্রশস্ত ও পাড়ে গাছ রোপণ না করলে সমস্যা থেকেই যাবে। বাঁধের উচ্চতা বাড়ানো প্রয়োজন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জমি গ্রহণ প্রয়োজন হবে। কাজে এখানে জমি অধিগ্রহণ না করে মাটির বাঁধের সাথে কংক্রিটের ফ্লাড ওয়ালের একটা সমন্বয় করার কথা চিন্তা করা যেতে পারে। দুই বাংলার প্রশাসনেরই বোঝা উচিত নদীকে তার প্রসারিত হওয়ার জায়গাটা ফিরিয়ে দিতে হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের সামনে একটা ম্যানগ্রোভের প্রাচীরও তৈরি করতে হবে। সুন্দরবনে যেখানে যেখানে বাঁধের সামনের দিকে ম্যানগ্রোভের প্রাচীর ছিল সেই জায়গায় বাঁধ সুরক্ষিত থাকে। সকল বাঁধ উঁচু ও প্রশস্ত করতে ৩১০০ কোটি টাকার কাজ চলছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কয়রা, শ্যামনগর এবং বাঘকোপে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেনাবাহিনীকে দিয়েছি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলোতে আমরা স্থানীয়ভাবে পিআইসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সেখানে কাজ করব। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, প্রাকৃতিক ঝড় থেকে বাঁচতে বাঁধ টেকসইয়ের পাশাপাশি গুরুত্ব দিতে হবে সুন্দরবন রক্ষাকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কচা নদী পাড়ের কয়েকশো গ্রাম। এতে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। আসন্ন বর্ষা মৌসুম নদী ভাঙনের শঙ্কার মাত্রা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত নদী শাসনের দাবি এলাকাবাসীর। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। পিরোজপুরের কচা নদীর পাড়ে বিলীনের অপেক্ষায় দাঁড়িয়ে তেলিখালী গ্রাম। আর কিছুদিন পর হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এলাকাটি। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে শুধু ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতেই 2 কিলোমিটার এলাকা কচা নদীতে বিলীন হয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, কোথায় যাব কি করব কোনো দিশা পাই না। নদীতে কসার নদীতে সব বিনাশ হয়ে গেছি, আমাদের বাড়ি ঘর আর নদী সমান হয়ে যায় জোয়ারে পানি উঠলে। শুধু তেলিখালী নয়, জেলার চরখালী, জুনিয়া, হরিণপালা, বড় মাছুয়া সহ কচা নদীর পাড়ের গ্রামগুলো রয়েছে নদীগর্ভে হারানোর ঝুঁকিতে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ নির্মাণ না হলে ব্যাপক হারে এসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন স্থানীয়রা। যদি বেড়িবাঁধ না হয় তাহলে এদেরও খুঁজে পাওয়া যাবে না। একটু বেড়িবাঁধ দেন যেন গরিব বাঁচতে পারে, থাকতে পারে। এরই মধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি নদীতে বিলীন হয়েছে জানিয়ে নদী শাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি, কিছু টিন দিয়েছি, এই দিয়ে রাস্তার উপরে আপাতত বসবাস করে। এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি। সুতরাং যদি এই নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সুফলতা জনগণ পাবে না। ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যে সমস্ত এলাকায় বেশি ভাঙন হচ্ছে সেগুলো আমরা সেগুলো কাজের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি। যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো। আম্পানের আঘাতে পিরোজপুরে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। দিনাজপুরের বাজারে জমে উঠেছে বিভিন্ন জাতের লিচু বেচাকেনা। মৌসুমের শুরুতে বাজারে আসছে মাদ্রাজি, বেদানা লিচু। প্রকারভেদে লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠ লিচুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। সবুজ, আপনাকে ধন্যবাদ। লিচু মৌসুমে দিনাজপুরের বাজারে কিন্তু প্রচুর লিচু এখানে আমদানি হয়েছে এবং বেচা কেনাও কিন্তু এখন জমজমাট। আপনাকে জানিয়ে রাখি যে করোনা ভাইরাসের কারণে লিচুর বাজার যেখানে ছিল সেখান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু দিনাজপুর বড় ময়দানে কিন্তু এই লিচুর মার্কেটটি এখানে নিয়ে আসা হয়েছে এবং বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে লিচুর বাজার বসেছে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে এই লিচুর বাজারে বাইরে থেকে যারা পাইকার এবং ব্যাপারী যারা আসার কথা ছিল তারা কিন্তু এখন আসছেন এবং তারা এখানে লিচু কিনছেন এবং কিনে আপনার ট্রাক এবং পরিবহনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জেলায় এখানে পাঠাচ্ছেন। আমরা আজকে যেটা দেখেছি এখানে দিনাজপুরে যে প্রথম অবস্থায় এখানে কিন্তু মাদ্রাজি লিচু বেশি আমদানি হয়েছে এবং বেদানা এবং মাদ্রাজি লিচু প্রতিশো কিন্তু এখানে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা প্রতিশো এবং বেদানা লিচু যেটা সেটা প্রতিশো কিন্তু 250 থেকে 300 350 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। তো এখানে যারা এখানে লিচু কিনছেন তারা কিন্তু আর যারা পাঠাচ্ছেন, পাশাপাশি আমরা দেখেছি বাগানি এবং কৃষক যারা লিচুর বাগান করেছেন তারা কিন্তু বলেছেন যে তারা অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছেন এবং যারা যে দামে বিক্রি করছেন তারা বলছেন যে মোটামুটি তারা একটা লাভজনক অবস্থানে আছেন। পাশাপাশি আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছে তাদের নাগালের মধ্যে কিন্তু লিচু রয়েছে। এবারে যারা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে দিনাজপুরে কিন্তু আপনার 6500 হেক্টর জমিতে এখানে লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা প্রায় 50,000 মেট্রিক টন এখানে দেওয়া হয়েছে। আমার কাছে দিনাজপুরের বড় মাঠে লিচুর মার্কেট থেকে সর্বশেষ এই ছিল। সবুজ। দিনাজপুর থেকে লিচু কেনা বেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। দেখছেন এ সময়ের বাণিজ্য। এপ্রিল ও মে মাসের ডিপিএস বা সঞ্চয় স্কিমের টাকা 20 জুন পর্যন্ত পরিশোধের সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। এক্ষেত্রে কোনো জরিমানা, বিলম্ব মাশুল দিতে হবে না। কোনো ব্যাংক আদায় করে থাকলে তা ফেরতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংকটের কারণে 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নানা বিধি নিষেধ থাকায় এই সময়টায় গ্রাহকের পক্ষে ডিপিএস ও বিভিন্ন সঞ্চয় স্কিমের অর্থ ব্যাংকে যেয়ে জমা দেওয়া সম্ভব হয়নি।
কর পরিশোধ ও এ বিষয়ক দাপ্তরিক কার্যক্রম শেষ করার সময়সীমা আগামী 29 জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এনবিআর এর কর নীতি বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করা হয়। করনীতি বিভাগের সদস্য আলমগীর হোসেনের স্বাক্ষর করা ওই আদেশে বলা হয়, 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত যেসব কার্যক্রম শেষ করার কথা ছিল সেসব ক্ষেত্রে সময় 29 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে কর আপিলাত ট্রাইব্যুনাল ও বিকল্প বিরোধ নিষ্পত্তি করার কার্যক্রম শেষ করার সময়ও বাড়ানো হয়েছে। ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়ে নমনীয় হবে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে পুঁজিবাজার ও মুদ্রা বাজারের উন্নয়নে এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও বিএসইসি কমিশনের চেয়ারম্যানের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে বলা হয়, করোনাকালীন মার্জিন ঋণ সংকট মোকাবেলায় দুটি প্রতিষ্ঠান থেকে একজন করে ফোকাল পয়েন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতি মাসে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিএসইসির চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কাছ থেকে ক্যাশ ডিভিডেন্ড পেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। গেল 12 মে বাংলাদেশ ব্যাংক করোনা পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। তাতে প্রস্তাবিত লভ্যাংশকে মূলধনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। একই সঙ্গে নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের আগে ওই লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শেয়ার বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রেও এপ্রিল ও মে মাসের সুদ স্থগিতের সুবিধা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দেখছেন এ সময়ের বাণিজ্য। করোনা মহামারীর এই সময় দেশের মানুষের কাছে জীবাণুনাশকের ব্যাপক চাহিদার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী স্যাভলন ব্র্যান্ডের নাম বিকৃত করে বিভিন্ন মানহীন পণ্য বাজারে বিক্রি করছে। এর মধ্যে আছে স্যাভলন নামের নকল ব্র্যান্ড। এ ধরনের মানহীন পণ্য দোকানিরা রাখছেন, প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চাহিদার কথা মাথায় রেখে এসিআই লিমিটেড স্যাভলন অ্যান্টিসেপটিক লিকুইডের যোগান নিশ্চিত করেছে। সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার, সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10 জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। যোগাযোগ অবকাঠামো জ্বালানি খাতের মেগা প্রকল্পে অর্থায়ন বড় চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতিতে থমকে আছে বিপিসির 6 প্রকল্পের কাজ। চেষ্টা চলছে দ্রুত বাস্তবায়নের, দাবি কর্তৃপক্ষের। দুর্নীতি রোধের দিকে নজর রাখার পরামর্শ। বাজারে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজ, রসুন ও ডালের দর। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের দাম বাড়তি। এবং আমপানের আঘাতে পশ্চিমবঙ্গে বেশি ক্ষতি হলেও বাংলাদেশে বিলীন হয়েছে 126 কিলোমিটার বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবই কারণ, নদীর জায়গা ফেরানোর তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।